তো 30 ডেজ অফ মেশিন লার্নিং এর আজকের এই প্রোগ্রামে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে এটা পঞ্চম দিন। তো পঞ্চম দিনে আমরা বিভিন্ন পাইথনের টিউটোরিয়াল দেখব এবং এক্সারসাইজ করব। তো আমি আশা করছি যারা ভিউয়ার্স তারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছে। যদি পরিষ্কার শুনতে না পায় তাহলে কমেন্ট করলে সুবিধা হয়। তো আমরা জানি যে কেগেলের যে 30 দিনের মেশিন লার্নিং, এখানে ওরা আসলে প্রতিদিন এই ইমেইল করে কিছু কিছু রিডিং ম্যাটেরিয়ালস দিবে এবং এক্সারসাইজ দিবে। আমরা সেগুলা পড়বো এবং সেগুলা আমরা করব। তো একজন জিজ্ঞেস করছে আমি কেমন আছি, রাহুল, এসডি রাহুল। হ্যাঁ, আমি ভালো আছি। তো আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা। তো এই যে 30 দিনের মেশিন লার্নিং, এখানে কিন্তু ওরা বিগিনার লেভেলের মেশিন লার্নিং এবং ওদের মতো ইন্টারমিডিয়েট লেভেলের মেশিন লার্নিং ও নিয়ে আলোচনা করবে বা শেখাবে। আর যেহেতু এই প্রোগ্রামটা একেবারে যারা কিছুই পারে না, মানে প্রোগ্রামিং পারে না তাদের জন্য, সুতরাং ওরা প্রথম সপ্তাহে পাইথন নিয়ে আলাপ সালাপ করতেছে আর কি। তো যেহেতু আমার কথাবার্তা শোনা যাচ্ছে, তাহলে আমরা শুরু করে দিই। তো প্রথমটা হচ্ছে লেসন 4। লেসন 4 কি জিনিস? লেসন 4 হচ্ছে রিড দিস টিউটোরিয়াল। কোনটা? লিস্ট। এটা আমি তো ওপেন করেছি কোথায়। তাহলে আমরা এই লিস্ট দেখবো কি জিনিস, দ্রুত দেখে যাব, এক্সারসাইজ করব, তারপর আবার লুপ দেখে যাব, আবার লুপের এক্সারসাইজটা করব। তো আচ্ছা, সুজন বৈরাগী প্রশ্ন করেছে সেকেন্ড ইয়ার প্রজেক্টে কি করে সাবমিট করব। এটা আমি আসলে জানি না কি করে সাবমিট করতে হয়। এইখানে আমি আর ওইভাবে তো সাবমিট করতেছি, আমি প্রতিদিন এক্সারসাইজ করতেছি এবং সেগুলো সেভ করতেছি। তো এটা আমার মনে হয় না আলাদা করে সাবমিট করার দরকার আছে। তো এরা কিন্তু ধরে নিচ্ছে যে পাইথন কেউ পারে না, এই জন্য ওরা পাইথন শেখাচ্ছে। তার পাশাপাশি কেউ যদি বই পড়তে চায়, তাহলে আমি আমার একটা বই লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এখানেও কিন্তু পাইথনের বেসিক জিনিসপত্র দেওয়া আছে। তো তাহলে আমি শুরু করে দিই। প্রথমেই হচ্ছে লিস্ট। তো লিস্ট ইন পাইথন রিপ্রেজেন্ট অর্ডার্ড সিকোয়েন্স অফ ভ্যালুস। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ হাউ টু ক্রিয়েট দেম। তো এটা আমি কপি এন্ড এডিট করি, তাহলে আমি এটা চালাতে পারবো। তো এই যেমন এখানে একটা 4টা সংখ্যার একটা লিস্ট তৈরি করে দেয়া আছে। এই লিস্টের নাম হচ্ছে প্রাইমস। আমি যদি এটা শিফট এবং এন্টার দিয়ে চালাই, বরাবরের মতোই প্রথমবার চালাতে এটা একটু সময় লাগে, একটা সেশন স্টার্ট হইতে হয়। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু অর্ডার সিকোয়েন্স, মানে এই প্রত্যেকটা সিকোয়েন্সই একটা সুনির্দিষ্ট অর্ডারে থাকবে। যেমন সেট সেট হচ্ছে একটা আনঅর্ডার সিকোয়েন্স, এখানে যে কোনো কিছু আসতে পারে। তো এটা এখানে ওরা প্রিন্ট করে না, ওরা দেখাইছে যে এটা হচ্ছে প্রাইমের লিস্ট, এটা হচ্ছে সৌরজগতের গ্রহগুলা লিস্ট, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স। তো একটা লিস্টে কিন্তু আমরা এরকম ইন্টিজারের লিস্ট হতে পারে, স্ট্রিং এর লিস্ট হতে পারে, আবার একটা লিস্টে ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট এগুলো মিক্সড থাকতে পারে, আবার বিভিন্ন অবজেক্টের লিস্ট হতে পারে। সুতরাং লিস্ট অনেক রকমই হতে পারে। আর তারপরে এখানে দেখাইছে যে হ্যান্ডস, যেমন এটা হচ্ছে লিস্ট অফ লিস্ট, মানে এখানে 3টা জিনিস আছে, জ্যাক, কুইন, কিং। তো এখানে আছে 2 2 2, এখানে আরেকটা হ্যান্ড 6 এইস, কিং। তো এইগুলি হচ্ছে একটা হ্যান্ড একটা লিস্টে রাখছে, আর হ্যান্ডস নামে আরেকটা লিস্ট তৈরি করছে যেখানে 3টা জিনিস আছে। তো এই হচ্ছে হ্যান্ডস। তো হ্যান্ডসটাকে আমরা যে এইভাবে লিখতে হবে এরকম কোনো কথা নেই, আমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি। কিন্তু ওরা বলছে যে এইভাবে লিখলে এটা দেখতে বা পড়তে আসলে একটু সুন্দর লাগে বা সহজ হয়। আবার আমি যেটা বললাম যে ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েবল থাকতে পারে, যেমন মাই ফেভারিট থিংস, এখানে 32, আবার রেইনড্রপ অন রোজেস এবং হেল্প, 3টা জিনিস আছে, ঠিক আছে। ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং কি? তো ইন্ডেক্সিংটা জানার আগে আমার আসলে এগুলা রান করে আসতে হবে, তাহলে এগুলা ইন্ডেক্স পাওয়া যাবে। তো ইন্ডেক্সিং হচ্ছে যে একটা একটা করে যে আমি এক্সেস করব, তো এখানে আমি আসলে ইন্ডেক্স ব্যবহার করতে পারি। তো তোমরা যারা অ্যারের সঙ্গে পরিচিত, তারা জিনিসটা ইতিমধ্যেই বুঝতে পারো, আর না বুঝলেও সমস্যা নাই। যে একটা লিস্টের যে এলিমেন্ট গুলা থাকে, মানে প্রত্যেকটা আইটেমকে বলে একটা এলিমেন্ট বা উপাদান। তো তার প্রথমটা এক্সেস করতে হয় হচ্ছে লিস্টের নাম লিখবো, তারপর স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে 0 লিখলে হচ্ছে প্রথমটা,
এক লিখলে হচ্ছে দ্বিতীয়টা, তার মানে লিস্টে যদি এন সংখ্যক জিনিস থাকে তাহলে লাস্ট আইটেমের ইন্ডেক্স হচ্ছে n-1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্ল্যানেটস এর মধ্যে আছে হচ্ছে মার্কারি দিয়ে শুরু হয়েছে, আমি যদি প্ল্যানেটস 1 করি, সরি 0 করি, এটা মার্কারি। আর প্ল্যানেটস 3 করলে এটা কি হবে, মার্স। আর প্ল্যানেটস 2 করলে এটা কি হবে, আর্থ। তো আর্থ হচ্ছে কি 3 নাম্বার গ্রহ, তাই না? কারণ এই যে মার্কারি, ভেনাস, আর্থ, তো এই জন্য এটার ইন্ডেক্স হচ্ছে কত, 2। তো এটা হচ্ছে প্ল্যানেট 1 হচ্ছে ভেনাস। আর প্ল্যানেট -1 হচ্ছে কি, -1 হচ্ছে একদম লিস্টের শেষ উপাদানটা, -1 হলে আবার এটা ঘুরে যায়। তো শেষটা হচ্ছে নেপচুন, আর শেষ -2 হলে শেষের আগেরটা হবে হচ্ছে এখানে ইউরেনাস। আবার স্লাইসিং করা যায়, যে আমি যদি একটা লিস্টের একটা অংশ নিতে চাই, আমি চাই যে 0 থেকে 3 এর আগ পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2 এই 3টা জিনিস নিব আমি, তাহলে আমি এই মার্কারি, ভেনাস, আর্থ নিতে পারি। Planet 03 is our way of asking the elements of planet starting from index 0 and continuing up to but not including index 3. The starting and ending indices are both optional. If I leave out the start index, it is assumed to be 0, মানে অর্থাৎ আমার যে 0, 3 এটা আমি যদি 0টা না দিই তাহলে এটা ধরে নেয় যে এটা আমি 0 থেকে শুরু করছি। আর আমি যদি শেষেরটা না দিই তাহলে এটা ধরে নিবে একদম শেষ পর্যন্ত, যে মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। আর যদি আমি কিছুই না দিই তাহলে পুরো লিস্টটাই প্রিন্ট হবে। আবার অল দ্য প্ল্যানেটস এক্সেপ্ট দ্য ফার্স্ট এন্ড লাস্ট, যে প্রথমটা থেকে মানে 0তমটা না, 1তমটা অর্থাৎ দ্বিতীয়টা থেকে শুরু হবে, আর এই যে শেষ যে আইটেম তার আগে গিয়ে শেষ হবে। অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা বাদ দিয়ে বাকিগুলো পেতে চাইলে আমি এইভাবে করতে পারি। আবার লাস্ট 3টা প্ল্যানেট পেতে চাইলে আমি এইভাবে করতে পারি। তো এই হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, স্লাইসিং। হ্যাঁ, যে স্লাইস করে একটা লিস্ট আছে, এটাকে আমি একটা স্লাইস করে ফেললাম। তো খুবই ভালো। এইখানে দেখো লিস্টস আর মিউটেবল। তো এই প্রোগ্রামিং এর বা পাইথন বা অনেক জায়গাতেই তোমরা যে মিউটেবল, ইমমিউটেবল এই শব্দগুলা দেখে থাকবা। মিউটেবল মানে যেটার ভিতরে পরিবর্তন করা যায়, আর ইমমিউটেবল মানে যেটার ভিতরে পরিবর্তন করা যায় না। যেমন আমি যদি প্ল্যানেটস তো আমি তৈরি করছি, তাই না, একটা লিস্ট, এখন এটা তৃতীয় তো না, মানে 3 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ 0, 1, 2, 3 চতুর্থ ইন্ডেক্সে আমি যদি অন্য একটা নাম দেই, তারপরে আমি যদি প্ল্যানেট বলি, তাহলে প্ল্যানেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে লিস্টটা, ঠিক আছে? কিন্তু সব ডেটা স্ট্রাকচার আবার এরকম না। লিস্ট হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, পাইথনের আর একটা ডেটা স্ট্রাকচার আছে টাপল, ওইটা কিন্তু আবার ইমিউটেবল, ওইখানে তুমি এরকম জিনিস করতে পারবা না। আবার আমরা যেটা কি করতে পারি, যে প্রথম 3টা প্ল্যানেটের নাম যদি আমরা শর্ট করতে চাই, তাহলে এটার মধ্যে আমি 3টে জিনিস অ্যাসাইন করে দিতে পারি। তারপর আমি প্ল্যানেট কি করতে পারি, প্রিন্ট প্ল্যানেটস। আবার প্ল্যানেটস 4 হচ্ছে কি, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স। তো ওরা আবার পরে ঠিক করে দিছে আর কি। তো মোট কথা হচ্ছে আমি এই লিস্ট হচ্ছে চেঞ্জ করতে পারি, লিস্টের ইন্ডেক্সে করতে পারি, একটা করে জিনিস চেঞ্জ করতে পারি। আবার লিস্টে একটা স্লাইসের মধ্যেও আমি আরেকটা লিস্ট রেখে দিতে পারি, তখন আগের গুলা ওভাররাইট হয়ে যাবে, নতুন যে ভ্যালু গুলা রাখবো সেগুলাই আসবে। আবার লিস্টের জন্য কিছু ডিফল্ট ফাংশন আছে যেটা খুবই দরকারি, যেমন লেন প্ল্যানেটস হচ্ছে 8, মানে এখানে কয়টা উপাদান আছে, সর্টেড মানে এটাকে সর্ট করে দিবে। এখানে কি অনুযায়ী সর্ট করলো, অক্ষর অনুযায়ী সর্ট করলো। আবার সর্টের মধ্যে আরেকটা আছে, সম্ভবত রিভার্স, রিভার্স সমান ট্রু। তো এটা আবার কি, আমি যদি উল্টো ক্রমে সর্ট করতে চাই তাহলে রিভার্স সমান ট্রু প্যারামিটারটা পাঠিয়ে দিলে সে এটা করবে। বাই ডিফল্ট রিভার্সের ভ্যালু হচ্ছে ফলস, আর এটা না দিলেও চলে, তখন আমি আবার নর্মাল অর্ডারে পাবো। আর সাম কি জিনিস সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। সাম একটা ফাংশন তৈরি করে দেয়া আছে, যেটা হচ্ছে লিস্টে যেই 4টা এই যতগুলো উপাদান থাকবে সবগুলোর যোগফল বের করবে। আবার মিন ম্যাক্স এগুলো আছে, এখানে ম্যাক্স হচ্ছে কি 7, মানে লিস্টের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা সে খুঁজে বের করলো। তো অবশ্যই এগুলো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারপর ওরা একটু অবজেক্টও বুঝাইছে। I have used the term object a lot so far. You may have read that everything in Python is an object. What does that mean? পাইথনে সবকিছুই অবজেক্ট, এটার মানে কি তার আগে আমি একটু দেখে নিই কারো কোনো প্রশ্ন আছে কিনা। একজন বলছে যে প্লিজ কিপ কেগল রাইট সাইড বার এন্ড ইনক্রিজ দ্য ফন্ট সাইজ, দ্যাট হেল্পস আস টু সি অল। ধন্যবাদ। তাহলে আমি এটারে কি করতে পারি,
আশা করি একটু বড় হয়েছে, এখন মনে হয় আগের চেয়ে ভালো দেখা যাচ্ছে। তো ফন্ট সাইজ একটু বড় করে দিলাম। লিস্ট থেকে একটা ডেটা ডিলিট করে কিভাবে, লিস্টের ডিলিট করার ব্যবস্থা আছে। তো লিস্টের ডেটা ডিলিট করা আমি দেখি কিভাবে করে। ধরা যাক আমার প্রাইমস, ঠিক আছে, প্রাইমস আছে 2 3 5 7, যদি 7 বলি, তারপরে যদি আমি এখন এটারে ইয়ে করি, প্রাইমসটা প্রিন্ট করি 2 3 5, আবার আমি যদি আরেকটা আছে ডেল, ডেলও দেখি, ডেল প্রাইমস ধরা যাক আমি 0 1 2, তো আমি প্রথমটা যদি ডিলিট করতে চাই তাহলে কি হবে? তাহলে একটা কিছু হইলো মনে হচ্ছে। এখন এটা যদি আমি প্রিন্ট করি, এই যে 3 এবং 5 আছে, তো ওইভাবে ডেল ইউজ করে ডিলিট করা যায় বা রিমুভ করে ডিলিট করা যায়। আর যদি একাধিক আইটেম থাকে তাহলে সম্ভবত প্রথম যেটা পাবে সেটা ডিলিট হবে। তো এটা তোমরা টার্মিনালে প্র্যাকটিস করে দেখবা। The sign behind the save button, click on it, that skip the bar. এটা তো এখন আশা করি আগের চেয়ে ভালো দেখা যাচ্ছে। অফ টপিক প্রশ্ন কে জানি একটা করছে, এখন আজকে অফ টপিক প্রশ্নের উত্তর দিব না, আমরা আমাদের বিষয়বস্তু রিলেটেড প্রশ্ন থাকলে আমি আলোচনা করতে পারি। তো অবজেক্ট নিয়ে আবার প্রথম থেকে পড়ি। I have used the term object a lot so far. You may have even read that everything in Python is an object. তো আমরা সবসময় অনেকে বলে যে পাইথনে সবকিছুই অবজেক্ট, এটা মানে কি? What does that mean? In short, objects carry some things around with them. You access that stuff using Python's dot syntax. তো এটা খুবই সহজ সরল ভাষায় একটা অবজেক্ট বলছে যে অবজেক্ট একটা জিনিস যেটার মধ্যে আরো কিছু জিনিসপত্র থাকে এবং সেগুলো আমরা ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি। For example, numbers in Python carry around an associated variable called imag representing their imaginary part. So you'll probably never need to use this unless you're doing some very weird math. যেমন আমরা এখানে দেখতে পারি যে x হচ্ছে একটা 12, তাই না? x ডট imag হচ্ছে এটার ইমাজিনারি পার্ট। তো এটার তো ইমাজিনারি পার্ট থাকার কথা না, এটার ইমাজিনারি পার্ট হচ্ছে 0, কারণ x হচ্ছে রিয়েল নাম্বার। আমরা চাইলে কিন্তু এখানে কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার অথবা বাংলায় বললে জটিল সংখ্যা, এটাও পাইথনে লেখা যায় এইভাবে। তো এই জন্য যে সি একটা সংখ্যা, এটার ইমাজিনারি পার্ট হচ্ছে 3। The things that an object carries around can also include functions. A function attached to an object is called a method. প্রত্যেকটা অবজেক্টের সঙ্গে যে ফাংশনটা থাকে তাকে বলে হচ্ছে মেথড। নন ফাংশন থিংস attached to an object such as imag I'll call attributes. So একটা অবজেক্টে মেথড থাকবে এবং অ্যাট্রিবিউট থাকবে। তো মেথড গুলো হচ্ছে আসলে ফাংশন, আর অ্যাট্রিবিউট গুলো ফাংশন না, এগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো ডেটা বোঝায়। যেমন এটার একটা ইমাজিনারি পার্ট, এটা একটা ডেটা, এটা কোনো ফাংশন না। আবার যেমন এখানে এক্স এর বিট লেন্থ, তো বিট লেন্থ হচ্ছে কি আসলে ওরা বলতেছে ফাংশন, তার মানে ফাংশন, এটা হচ্ছে ফাংশন। তো ফাংশনটাকে তো আমি এইভাবে লিখলে হবে না, আমার কল করতে হবে। এই জন্য ওরা পরে কল করে দেখাইছে এক্স এর বিট লেন্থ হচ্ছে 4, মানে এটা 4 বিটের। আর আমি যদি হেল্প চাই, যে হেল্পের মধ্যে এক্স ডট বিট লেন্থ লিখলাম, বিট লেন্থ মেথড অফ বিল্ট ইনস্ট্যান্স, নাম্বার অফ বিটস নেসেসারি টু রিপ্রেজেন্ট সেলফ ইন বাইনারি, যে বাইনারিতে কয় বিট লাগবে। যেমন bin 37 লাগলে এখানে 1 2 3 4 5 6 7 8 বিট, সরি 37 হলে তো 4 বিট লাগার কথা। তো এটা হচ্ছে, সরি এটা তো বিট দেখাচ্ছে, এটা বাইনারি রিপ্রেজেন্টেশন দেখাচ্ছে। আবার 37 এর বিট লেন্থ হচ্ছে 6। তো 37 এর বিট লেন্থ 6 কেন, সেটা আমরা একটু যদি দেখি এক্স এর মানটা কত ছিল এখানে। Number of bits necessary to represent. So the examples above were utterly obscure, দুর্বোধ্য example. None of the types of objects we have looked so far have attributes or methods you're likely ever to use. But it turns out that the list have several methods which you will use all the time.
তো এই জিনিসটা এখন আমি আর ঘাটাইলাম না যে এটা আসলে 37 এর বিট লেন্থ 6 কেন, এবং এটারে 37 রে বিআইএন দিয়ে কি করে আসলে। আমি যদি হেল্প শুধু বিআইএন লিখি আমি এখানে দেখতে পারতে পারি রিটার্ন দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ এন ইন্টিজার। তো এদিকে মাঝখানে একটা বি থাকে, তো এটা কেন থাকে এটা আমি জানি না, চাইলে গুগল করে নেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে সেটা করব না, মানে গুগল করে জেনে নেওয়া যায়। তোমরা কেউ জানলে কমেন্টে লিখে দিতে পারো। 32, 16, 8, 4, 2, 1, 2, 3, 4, 5, 6, তাই 6, এটা কিন্তু আমি বুঝি নাই। যাই হোক, এখন আমরা চলে যাই যে লিস্টের মধ্যে কিছু মেথড আছে, যেমন এই যে প্ল্যানেটস, এটা একটা লিস্ট ছিল, এটার মধ্যে একটা অ্যাপেন্ড মেথড হচ্ছে কি অ্যাপেন্ড দিয়ে লিস্টের শেষে নতুন জিনিস যোগ করে। যেমন আমি প্লুটো অ্যাড করে দিলাম, এজন্য প্ল্যানেটস এর মধ্যে প্লুটো চলে আসলো। আমরা যখন ছোট ছিলাম, আমরা যে স্কুলে পড়তাম, তখন প্লুটোকে গ্রহ হিসাবে বলতো, বর্তমানে এটাকে গ্রহ হিসাবে বলে না। এটার কোনো আউটপুট নাই, সে কি করে, সে এটাকে যোগ করে দিল, যোগ করে এখন প্ল্যানেট যদি আমি ব্যবহার করি, এটার মধ্যে প্লুটো থাকবে, এবং প্লুটোটা থাকবে সবার শেষে, কারণ অ্যাপেন্ড করছি হেল্প প্ল্যানেটস ডট অ্যাপেন্ড। আমরা যদি জানতে চাই এটা কি করে, তাহলে অ্যাপেন্ড মেথড অফ বিল্ট-ইন লিস্ট ইনস্ট্যান্স অ্যাপেন্ড অবজেক্ট টু দ্য এন্ড অফ দ্য লিস্ট। তো এখন যদি আমি প্ল্যানেট দেখি, এই যে প্লুটো চলে আসছে। আবার পপ কি করে, পপ রিমুভস এন্ড রিটার্নস দ্য লাস্ট এলিমেন্ট অফ এ লিস্ট। তো সেটা বাদও দিবে লাস্ট এলিমেন্টটা, আবার ওটা রিমুভও করবে, আবার রিটার্নও করবে। তাহলে আমি সাধারণত আমি যদি এটা চাই, আমি সেটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসতে পারি। এবং যেহেতু রিমুভ করছে, এখন আমরা দেখতেছি আবার প্লুটোটা নাই। আবার সার্চিং লিস্ট প্ল্যানেটস ডট ইন্ডেক্স আর্থ, এটা কয় নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্সে। আমার প্ল্যানেটে যদি কয়েকটা আর্থ থাকতো, তাহলে প্রথমটার ইন্ডেক্সে দেখাইতো। আর প্লুটো যেহেতু নাই, এটার ইন্ডেক্স যদি আমি সার্চ করি, তাহলে একটা ভ্যালু এরর দিচ্ছে, তাই না, যে প্লুটো ইজ নট ইন লিস্ট। এখন ধরো আর্থ প্ল্যানেটে আছে, সরি প্ল্যানেটস লিস্টে আছে কিনা এটা দেখার জন্য আমরা ইন অপারেটরটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে এই এক্সপ্রেশনটার মান হবে হয় ট্রু হবে, নইলে ফলস হবে। আর্থ ইন প্ল্যানেটস হচ্ছে ট্রু। আবার আরেকটা, এটার উচ্চারণ করা কঠিন, তো এটা হচ্ছে ফলস। তার মানে আমরা বিভিন্ন কন্ডিশনে এগুলো ব্যবহার করতে পারি ইফ এর মধ্যে, তাই না, যে একটা জিনিস আছে কিনা। আর হেল্প প্ল্যানেটস যদি যাই, তাহলে আমরা দেখতে পারি মানে বিশাল ক্লাস হচ্ছে লিস্ট, এই লিস্টের একটা অবজেক্ট, এবং এটার জন্য কি কি মেথড আছে সেগুলো আমরা দেখতেছি, অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স, সর্ট। তো অনেক মেথড আছে। তো এগুলা মুখস্থ করার কিছু নাই, তোমরা একবার দেখে নিতে পারো, বা পাইথনের অফিসিয়াল ডকুমেন্টেশনে দেখতে পারো, এগুলা ব্যবহার করতে করতেই শিখবো। আরেকটা হচ্ছে বলে হচ্ছে টাপলস, একটু দেখি কোনো কমেন্ট। আচ্ছা, থেকে 37 এর বাইনারি এত তাই বিট, সেটা গুড, হ্যাঁ এটা ঠিক। তারপরে আমি কি জানি দেখতেছিলাম যে টাপলস হচ্ছে আরেকটা ডেটা স্ট্রাকচার, এই লিস্টের মতোই, কিন্তু টাপলস হচ্ছে ইমমিউটেবল। এবং লিস্টে যেমন আমরা থার্ড ব্রেকেট বা স্কোয়ার ব্রেকেট ব্যবহার করতাম, এখানে আমরা ফার্স্ট ব্রেকেট বা প্যারেনথেসিস ব্যবহার করি। আবার এই 1, 2, 3টাকে আমি যদি এইভাবেও লিখি 1, 2, 3, এটাও কিন্তু আসলে একটা টাপল। আমরা এই যে টি দেখতে পাচ্ছি, একটা টাপল। এবং টাপলেরও ইন্ডেক্স যদি আমরা অ্যাক্সেস করতে পারি, যেমন আমি যদি এখানে বলি যে T0, এখানে কিন্তু আমি প্রথমটা পাচ্ছি, তাই না, কিন্তু এটা যেহেতু ইমমিউটেবল, এটা চেঞ্জ করা যাবে না। যে টি ট্যাপলটা তৈরি করার পর এটার ভিতরে আমি আবার অন্য কিছু রাখতে পারবো না 100। Tuples are often used for functions that have multiple return values. For example, as integer ratio method of float objects return numerator and denominator in the form of a tuple. তো এই যে এটা কি করে, এটা একটা এই মেথড এই এক্স অবজেক্টের জন্য, এবং সে এটার 1/8 হচ্ছে 0.125, তো এটাকে একটা ইন্টিজার রেশিও হিসেবে প্রকাশ করে। তো এটা যেটা রিটার্ন করে, সেটা একটা টাপল রিটার্ন করছে, যে 1 and 8। তো এটা যদি আমরা দেখতে চাই, আমি যদি এখানে বলি যে টি সমান এটা, এবং এর পরের লাইনে আমি লিখি টাইপ টি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা টাপল। তাহলে নিউমারেটর এবং ডিনোমিনেটর হচ্ছে
1 আর 8, তাহলে 1/8 প্রিন্ট করলে এটা 0.125 হবে। আবার এ হচ্ছে 1, বি হচ্ছে 0, এ বি বি, এখানে হচ্ছে এই যে আমরা যে আগে দুইটা ভেরিয়েবল সোয়াপ করা মানে হচ্ছে এর ভ্যালু বি তে চলে আসবে, বি এর ভ্যালু এ তে চলে আসবে। এটার জন্য ক্লাসিক্যাল পদ্ধতি হচ্ছে একটা টেম্পোরারি ভেরিয়েবল ব্যবহার করা, এবং প্রথম এ এর মানটা আমি টেম্পোরারিতে রেখে দিলাম, আর বি এরটা এতে রেখে দিলাম, এরপর টেম্পোরারিটা আবার বি তে অ্যাসাইন করলাম। কিন্তু পাইথনে আমরা এইভাবে লিখলেই পারি, কারণ এখানে আসলে একটা টাপল, এই টাপলের প্রথমটা এবং দ্বিতীয়টা, এই প্রথমটা চলে আসবে এ তে, এটা চলে আসবে বি তে। তখন আমি যদি প্রিন্ট করি এ বি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর জায়গায় 0 চলে আসছে, বি এর জায়গায় 1 চলে আসছে। এখন হচ্ছে আমাদের কোডিং চ্যালেঞ্জটা করতে হবে লিস্টের। তো প্রথমেই এটা আমি রান করতে দিলাম, লোড হচ্ছে। কোনো প্রশ্ন আছে কিনা? না, কারোর কোনো প্রশ্ন নাই। আজকে অবশ্য লাইভে খুব বেশি মানুষ দেখতেছে না, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 26 জন বা 23 জন দেখতেছে। তো এটা সেট আপ কমপ্লিট হচ্ছে। এখন আমরা লিস্টের এক্সারসাইজটা করব, এরপর লুপস এন্ড লিস্ট কম্প্রিহেনশনটা দেখে এটার এক্সারসাইজটা করব, এখানেই শেষ। তো এই মেশিন লার্নিং এর এখানে এখনো ওরা পাইথনের বেসিক জিনিসপত্র শেখাচ্ছে, আশা করি সামনে আরো এক্সাইটিং জিনিসপত্র পাওয়া যাবে। Complete the function below according to its doctrine. Select second. Return the second element of the given list. If the list has no second element, return none. তাহলে আমরা এখানে করব যে if len of L is less than 2, দুইটা জিনিসের রিটার্ন নান, আর অথবা আমি ফাংশন থেকে যদি আমি কিছু রিটার্ন না করি, তাহলে বাই ডিফল্ট রিটার্ন নানই হয়। তাহলে এটা আমি আরো সহজে লিখতে পারি, রিটার্ন L1। কারেক্ট, এখানে কিন্তু আলাদা করে নান রিটার্ন করা লাগবে না, মানে এই ইফ এর কন্ডিশন যদি সত্য না হয় তাহলে তো ফাংশনের কাজ শেষ, তখন অটোমেটিকই পাইথন যেটা করে এই নান রিটার্ন করে দেয়। তো এটা আমাদের দেখা লাগবে না, ওদের সলিউশনটা আমরা একটু দেখতে পারি ওরা কিভাবে কোডটা করছে কিনা। ওরা আমি যে প্রথমে যেভাবে করতে চাইছিলাম ওইভাবে করছে, যে যদি লেন্থ 2 এর চেয়ে ছোট হয় তাহলে রিটার্ন নান, আর নাহলে রিটার্ন L1। ইউ আর অ্যানালাইজিং, সেটা You are analyzing sports teams. Members of each team are stored in a list. The coach is the first name in the list. The captain is the second name in the list, and other players are listed after that. মানে টিম মেম্বারদের যে লিস্ট আছে এটার মধ্যে হচ্ছে প্রথম নামটা হচ্ছে কোচের, সেকেন্ড নামটা হচ্ছে ক্যাপ্টেনের, এবং অন্য প্লেয়ারদের নামের পরে। These lists are stored in another list which starts with the best team and proceeds through the list to the worst team last. আবার একটা লিস্টের মধ্যে টিমের লিস্ট গুলো আছে, এবং লিস্টের প্রথমে হচ্ছে সবচেয়ে ভালো টিম, তারপরে হচ্ছে তার পরের ভালো টিম, এভাবে আছে। তো কমপ্লিট দ্য ফাংশন বিলো টু সিলেক্ট দ্য ক্যাপ্টেন অফ দ্য ওয়ার্স্ট টিম। তো ক্যাপ্টেন হচ্ছে কি সেকেন্ড আইটেমে থাকবে। তাহলে আমি যদি বলি যে কয়টা মোট নাম্বার অফ টিমস, তাই না, আমি বললাম এন টিমস। এন টিমস হচ্ছে কত, লেন অফ টিমস, যে এতটা টিম আছে আমার। তাহলে সবচেয়ে খারাপ টিমটা কি, সবার লাস্টে যে আছে, এটা অবশ্য আমার এন টিমস না করলেও চলতো। তাহলে আমি টিমস সবার শেষে আছে হচ্ছে -1, সবচেয়ে শেষটা, এবং এটার যে দ্বিতীয়, এটাকে আমি রিটার্ন করে দিব। তো এটা কারেক্ট, কিন্তু আমি সাধারণত এই যে শুধু শুধু -1 ইউজ করাটা পছন্দ করি না। আমি যেটা করতাম যে আমি এই এন টিমস -1, এটা হচ্ছে সবার লাস্টের, এটাও কিন্তু কারেক্ট। তো এই কোডটা একটু বেশি রিডেবল, যে আমি আসলে কি করতে যাচ্ছি আর কি। কিন্তু যারা পাইথন ব্যবহার করে অভ্যস্ত তারা -1 দেখলে বুঝতে পারবে। তো ওরা আসলে -1 দিয়ে করছে। আমি বুঝছিলাম যে ওরা -1 দিয়ে করবে, কারণ ওরা -1টা দেখাইছে একটু আগে। For the next section of Mario Kart will feature an extra infuriating new team, Purple Shell. When used, it wraps the last place racer into the first place and the first place returns into the last place. Complete the function below to implement the Purple Shell's effect. অর্থাৎ পার্পল শেল, এই যেমন একটা যদি লিস্ট পাঠাই মারিও বাউজার লুইগি, তো সে প্রথমটা নিয়ে আসবে শুরুতে আর এটা নিয়ে যাবে শেষে। তো আমি তাহলে কি করব, রেসার্চ আমি বলবো -1, তারপরে আমি করবো হচ্ছে রেসার্চ 1 থেকে
-1 এর আগ পর্যন্ত রিসার্চ 0। তো প্রথমে সবার শেষেরটা আনলাম, তারপরে দ্বিতীয় থেকে সবার শেষের আগ পর্যন্তটা আনলাম, তারপরে আবার প্রথমটা আনলাম, তাই না? টাইপ এরর। লিস্ট কিভাবে কনকেটেনেট করা যায় না? তাহলে আমি যেটা করতে পারি, সবার শেষেরটা রাখলাম, এবার সবার শেষে নিয়ে আসলাম হচ্ছে প্রথমকে। তো এটা আমরা ওইভাবেও তো লিখতে পারি যে পাইথনের যে শর্টকাট rs রিসার্চ 0 রিসার্চ -1, মানে সবার ফার্স্ট এবং লাস্ট আমি সোয়াপ করে দিব। তাহলে আমি যদি এখানে রিসার্চ রিটার্ন করি তাহলে আমার হয়ে যাওয়ার কথা। should not return anything, instead change the list without returning it. আমার কিছু রিটার্ন করার দরকার নাই, কারেক্ট। তো দেখি ওদের সলিউশনটা ওরা কিভাবে করছে। ওরা ওই যে এভাবে করছে আর কি, তো আমরা এভাবে করতে পারি চাইলে। What are the lengths of the following list? Fill in the variable lengths with your predictions. Try to make a prediction for each list without calling len on it. len ফাংশন ব্যবহার না করে এটা দেখে দেখে আমার বলতে হবে যে লেন্থ কত। তো প্রথমটার লেন্থ হচ্ছে 3, 3টা আইটেম আছে 3। দ্বিতীয়টার লেন্থ হচ্ছে 2, কারণ এখানে একটা আইটেম আছে, এটা হচ্ছে দ্বিতীয় আইটেম, এটা লেন্থ হচ্ছে 2। মানে এখানে প্রথমে একটা ইন্টিজার আছে, তারপর একটা লিস্ট আছে, দুইটা জিনিস আছে। লিস্টের ভিতরে কয়টা জিনিস আছে সেটা আমার জানার দরকার নাই। তৃতীয়টা হচ্ছে সি, এটাতে 0, লেন্থ 0। এবং চতুর্থটা হচ্ছে এইটা একটা লিস্ট 1 2 3, এইটার একটা স্লাইস, এবং স্লাইসটা শুরু হয়েছে 1 থেকে শেষ পর্যন্ত, তার মানে এতটুক। তাহলে এখানে আমার লেন্থ হচ্ছে 2, তো এটা হচ্ছে কারেক্ট। তো এটাতে কারোর কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারো। সুমন হাসান যে প্রশ্ন করছে যে রিসার্চ, এটা তো তাহলে রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, ওইটা দিলে তো রিভার্সই হওয়ার কথা, কিন্তু এটা তো পুরোপুরি রিভার্স হয়ে যায় আমার যতটুকু মনে পড়ে। তারপরে এটা আমরা চাইলে সলিউশনটা দেখতে পারি। সলিউশনে জাস্ট এক্সপ্লেইন করছে ওরা এটা কেন। এখন আমরা 5 নম্বরে চলে যাই। ইউ আর ইউজিং লিস্ট টু রেকর্ড পিপল হু অ্যাটেন্ড আওয়ার পার্টি এন্ড হোয়াট অর্ডার দে অ্যারাইভ ইন। For example, the following list represents a party with 7 guests in which Adela showed up first and Ford was the last to arrive. মানে এই পার্টিতে আসছে কারা, এই লিস্টের মানুষরা আসছে, এবং যে যখন আগে আসছে তার নামটা আগে আসছে, সে আগে আসছে পার্টিতে, তারপর সে আসছে, তার সবার শেষে আসছে হচ্ছে ফোর্ড। A guest is considered fashionably late if they arrive after at least half of the party's guest. তো পার্টির যে অ্যাটলিস্ট যে হাফ তাদের পরে যদি আসে তাহলে তারে বলবো যে ফ্যাশনেবলি লেট। হাউএভার they must not be the very last guest, that's taking it too far. In the above example, এখানে মোট কয়জন, 1 2 3 4 5 6 7, তার মানে প্রথম অর্ধেক হচ্ছে 4, তাহলে 5 6 7, কিন্তু আবার শেষের জনকে কনসিডার করা যাবে না। তাহলে মোনা এন্ড গিলবার্ট আর দ্য অনলি গেস্টস হু আর ফ্যাশনেবলি লেট। তো complete the function below which takes a list of party attendees as well as a person and tells whether that person is fashionably late. তো এটা হবে কি, fashionably late যে arrivals, ARRIVALS, তো এটার
n হচ্ছে কত, এটা হচ্ছে n/2 আর শেষের আগ পর্যন্ত। তো এখানে একটা ব্যাপার আছে, n এর মান যদি 7, সরি অ্যারাইভালের যদি 7 জন থাকে তাহলে n এর মান হবে 7। 7কে 2 দিয়ে ভাগ করলে ইন্টিজার ডিভিশনার ইয়ে হবে 3, 0 1 2। তো এখানে এটা আমার মনে হচ্ছে হবে না। তো আমি দেখি, কারণ এটা একটা বেশি দেখাচ্ছে এই ক্ষেত্রে। এটা রং অ্যান্সারই খাওয়ার কথা, ইনকারেক্ট। আমার আমার আসতে হচ্ছে এই মে, এটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে কি আমার এটারে রাউন্ড করে দিতে হবে। তো এটা যদি 8 হইতো তাহলে কিন্তু 4, তাহলে আমি যেটা করতে পারি সিলিং করতে পারি। তো n হচ্ছে, আমি এটারে পুরাটারই বলবো n, যে সিল বাই 2। এটা তো আর ম্যাথ ইম্পোর্ট করা লাগবে। তাহলে কি আমি রাউন্ড করে ফেলবো? এটা তো হওয়ার কথা না, মানে ম্যাথ ইনপুট তো করতে হওয়ার কথা না। এটা তো সিম্পল একটা এক্সাম্পল। আমি যদি এটা ইন্ট ব্যবহার করি, তাহলে 7-এর আমার সমস্যা হচ্ছে যে যখন বেজোড় সংখ্যাটা থাকতেছে, তাই তো? হ্যাঁ, এখন তো আমার দেখতে হবে আসলে আমি পুরো অ্যারাইভালস লিস্টটা পাঠাবো না, আমি পাঠাবো হচ্ছে রিটার্ন ওয়েদার দ্য গেস্ট রিটার্ন, আমার রিটার্ন করতে হবে হচ্ছে যে সে লেট কিনা, অর্থাৎ এই নামটা এই লিস্টের মধ্যে আছে কি না। তো এটা এইভাবে করা যায়। তো ওদের অ্যান্সারটা দেখি, ওদের অ্যান্সারটা একটু ভালো হইতে পারে, কারণ এইভাবে সো ওরা কি করছে, অ্যারাইভালস ডট ইন্ডেক্স নেম। তো প্রথমে ওরা ইন্ডেক্সটা বের করছে এবং ইন্ডেক্সটা দেখছে যে ইন্ডেক্সটা সবার শেষ হইতে পারবে না, এবং এটা লেন অ্যারাইভাল বাই 2 এর চেয়ে বড় বা সমান হবে। তো এইভাবেও করা যায়, তো এইভাবেও করা যায়। হ্যাঁ, যে এখানে ফারাবি আহমেদ তুমি যে 3 লিখছো, এটা তো 3 বলা যাবে না ডিরেক্ট, কারণ এখানে কয়টা সেটা তো বলা নাই। এটা তো এই ক্ষেত্রে এই আমরা জানি যে আমাদের যে অরিজিনালি এটা ছিল এখানে 7টা, কিন্তু এখানে তো অন্য যে কোনো আরবিট্রারি লিস্ট আসতে পারে অ্যারাইভালে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এটা করা শেষ, আমি জাস্ট সেভ করে রাখি। এখানে মনে হয় না এগুলা সাবমিট করা লাগে। তো আমরা পরের অংশে চলে যাই, কপি এন্ড এডিট লুপস এন্ড লিস্ট কম্প্রিহেনশনস। তো লিস্টটা বন্ধ করে দিই।
এখন আমরা দেখি লুপ কি জিনিস। লুপস আর এ ওয়ে টু রিপিটেডলি এক্সিকিউট সাম কোড। একই কোড বারবার এক্সিকিউট করার জন্য লুপ ব্যবহার করা হয়। এখানে একটা এক্সাম্পল, যেমন প্ল্যানেটস যদি এতগুলা থাকে তাহলে ফর প্ল্যানেট ইন প্ল্যানেটস, তো এখানে প্ল্যানেট হচ্ছে একটা ভেরিয়েবল, সে একটা একটা করে এই প্ল্যানেট লিস্টে যে জিনিসগুলো আছে এগুলা এটার মধ্যে অ্যাসাইন হবে প্রত্যেকবার। তাহলে এখানে যে প্ল্যানেটই নাম দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো নাম দেয়া যায়, কিন্তু এখানে প্ল্যানেটস যেহেতু লিস্ট, এই প্রত্যেকটা লিস্টের একটা প্ল্যানেট, এইটা রিডেবল হয় বেশি, মানে পড়তে সহজ হয়। তো এটা আমরা রান করি। আর এন্ড এন্ড এই প্রিন্টের মধ্যে একটা এখানে আর্গুমেন্ট পাঠিয়েছে এন্ড, তারপরে এখানে পাঠিয়েছে একটা স্পেস, তার মানে এই প্ল্যানেট গুলো আলাদা লাইনে প্রিন্ট না হয়ে এক লাইনেই প্রিন্ট হবে এবং প্রত্যেকটার পর একটা করে স্পেস হবে। তো এইভাবে আমরা ফর লুপ ব্যবহার করতে পারি। এটার বলে হচ্ছে ফর লুপ, যে এখানে প্রিন্ট হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। তারপরে দুই দুই দুই, তিনটা দুই আছে, দুইটা তিন আছে, 5 আছে, প্রোডাক্ট হচ্ছে 1। আমি যদি এই প্রত্যেকটা জিনিস গুণ করে দিতে চাই, এখানে একটা টাপল আছে, তাহলে আমি কি করব, এই প্রথমে ধরবো গুণফল 1। যোগফলের প্রোগ্রামে কিন্তু আমরা কি ধরতাম, সবসময় যোগ করি যখন একটা লিস্টে সবকিছু, শুরুতে আমি 0 ধরি, তারপর তো এখানে সেটা 1 ধরতে হবে, কারণ 1 এর সাথে আমি 2 গুণ করব, তারপরে এই 1 এর সাথে 2 গুণ করে সেটা 2 হবে, তারপর আবার এই 2 এর সাথে পরের 2টা গুণ করব, তারপরে মানে প্রত্যেকটা আইটেম এখানে গুণ হচ্ছে, গুণ হয়ে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, হচ্ছে প্রোডাক্টে চলে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 360, কারণ 8 6 6 48 ইন্টু 5, এটা 360। সো ইউ ক্যান ইভেন লুপ থ্রু ইচ ক্যারেক্টার ইন এ স্ট্রিং। আবার ধরা যাক এটা একটা স্ট্রিং আছে, ঠিক আছে, এবং আমি চাই যে ফর ক্যারেক্টার ইন এস, অর্থাৎ এখানে একটা একটা করে ক্যারেক্টার লুপের মধ্যে আসবে, এই ক্যারেক্টার সিএইচআর ভেরিয়েবলের মধ্যে আসবে, যেহেতু আমি লুপ ব্যবহার করছি। এবং আমি দেখতে পারি ইফ সিএইচআর ডট ইজ আপার, এটা একটা মেথড, এই মেথডটা ট্রু অথবা ফলস রিটার্ন করে। যদি আপার কেস অর্থাৎ বড় হাতের অক্ষর হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, নাহলে ফলস রিটার্ন করবে। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে আমি কি করব, সে আপার কেস ক্যারেক্টারটা প্রিন্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এইচ, তারপর আছে ই, তারপর আছে হচ্ছে এল এখানে, তো এরকম আরো আছে এল এল, তো সে পেয়ে গেছে এখানে হ্যালো এটা আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে রেঞ্জ। রেঞ্জ 5 দিলে আমি যদি এইভাবে লিখি ফর আই ইন রেঞ্জ 5, তখন কি করবে, এই আই এর মানটা এই লুপে 0 থেকে 5 এর আগ পর্যন্ত অর্থাৎ 4 পর্যন্ত যাবে। এবং ডুইং ইম্পর্টেন্ট ওয়ার্ক আই সমান 0 1 2 3 4, এখানে 5টা আইটেমই আসবে, 5টা সংখ্যাই আসবে, কিন্তু সেটা 0 থেকে 5 এর আগ পর্যন্ত। আরেকটা লুপ আছে হচ্ছে হোয়াইল লুপ, এই যেমন আই সমান 0 হোয়াইল আই লেস দেন 10। তো এখানে যেটা হচ্ছে, এই হোয়াইল লুপের ভেতরের কাজ হচ্ছে এই যে এগুলা, এটা ততক্ষণই চলতে থাকবে যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু হবে। আর এই কন্ডিশনটা কি, এখানে আই লেস দেন 10, তো আই এর মান শুরুতে 0, তার মানে এটা ট্রু, তখন এই কাজগুলা হচ্ছে। আর এখানে হচ্ছে আমি যেহেতু আই এর মান 1 বাড়াচ্ছি, 1 বাড়তে বাড়তে একসময় এটার মান অবশ্যই 10 হয়ে যাবে, তখন আই আর লেস দেন 10, এটা সত্যি না, তো আমি 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতেছি। তো এটা হচ্ছে হোয়াইল লুপের ব্যবহার এখানে দেখাইলো। তো এখানে কিন্তু খুব দ্রুত দেখা যাচ্ছে, যারা আসলে জীবনে প্রথমবারের মতো পাইথন দেখতেছো তারা আবার নিজ উদ্যোগে আর একটু শিখে নিতে হবে, এখানের জিনিসগুলো পড়বা, আবার তোমরা অন্য কোথাও থেকে পড়তে পারো, কারণ প্রোগ্রামিং এই আধা ঘন্টা 1 ঘন্টা দেখলেই শেখা হয়ে যায় না। তারপর আমরা একটা লিস্ট কম্প্রিহেনশন দেখি। স্কোয়ারস নামে একটা লিস্ট আছে, সে কি করতেছে, লিস্ট কম্প্রিহেনশন মানে কি এটা একটু দেখে নিই। লিস্ট কম্প্রিহেনশনস আর ওয়ান অফ Python's most beloved and unique features. The easiest way to understand them is probably just to look at a few example. যেমন এই এক্সাম্পলটা দেখো, আমি আসলে কি চাই, যে রেঞ্জ 10 মানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর যে বর্গ সেগুলো আমি একটা লিস্টে রাখতে চাই, সেটা হচ্ছে স্কোয়ার নামক লিস্টে। আর এই সাইনটা হচ্ছে n স্কোয়ার, মানে এখানে n এর উপর আমি পাওয়ার দিলাম 2। তো এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 81 পর্যন্ত, তাই না, 0 1 4 9। তো এইটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। আমরা এমনিতে কি লিখতাম, এখানে দেখাইছি, এমনিতে লিখতাম হচ্ছে আমরা শুরুতে স্কোয়ার একটা এমটি লিস্ট ডিক্লেয়ার করতাম, তারপর ফর n ইন রেঞ্জ 10, তারপর স্কোয়ারস ডট অ্যাপেন্ড, এই স্কোয়ারটা অ্যাপেন্ড করতাম। তো এই কাজটাই এখানে সংক্ষেপে লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করে এটা করে ফেলছে। এবং লিস্ট কম্প্রিহেনশনে যে ইফ কন্ডিশনও ব্যবহার করা যায়। শর্ট প্ল্যানেট ফর প্ল্যানেট ইন প্ল্যানেটস,
এইটা হচ্ছে আমার লুপটা। তারপর এখানে কিন্তু আমি এই কোলন চিহ্নটা দিব না, আমি জাস্ট লিখবো যে ইফ লেন প্ল্যানেট লেস দেন 6, অর্থাৎ যার নামের অক্ষর 6টার চেয়ে কম সেটাই এই প্ল্যানেটের মধ্যে আসবে, এবং সেই সবগুলা মিলে একটা শর্ট প্ল্যানেটস লিস্ট তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি যে ভেনাস, আর্থ এবং মার্স এগুলো প্রত্যেকটারই এই এটার 5টা অক্ষর 5টা অক্ষর 4টা অক্ষর, তাহলে আমরা সেটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে এই লিস্ট কম্প্রিহেনশনের একটা উদাহরণ। আবার ফর প্ল্যানেট ইন প্ল্যানেটস ইফ লেন প্ল্যানেটস, তাহলে আমরা যেটা করতে পারি প্ল্যানেটটাকে আপার কেস করে তারপরে আমি আবার এটার সাথে কি করতে পারি, এই একটা আশ্চর্যবোধক চিহ্ন জুড়ে দিতে পারি, যেমন প্রত্যেকটা আপার কেসও হয়ে গেল এবং আশ্চর্যবোধক চিহ্ন হয়ে গেল। তো এটা আর একটা এক্সাম্পল। People usually write this on a single line, but you might find the structure clearer when split up over 3 lines. মানে সাধারণত লিস্ট কম্প্রিহেনশন সবাই এক লাইনেই লেখে, তো তোমরা যদি মাল্টিপল লাইনে লেখো তাহলে হয়তো তোমার বুঝতে সুবিধা হবে যে আসলে এই যে ফর মানে এই প্রত্যেকটার জন্য এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এই কাজটা হবে, আর এই কন্ডিশন যদি ফলস হয় তখন এই কাজটা হবে না। অর্থাৎ যাদের যাদের লেন্থ 6-এর চেয়ে কম সেসব প্ল্যানেটকে আমরা আপার কেসে কনভার্ট করে এই আশ্চর্যবোধক চিহ্নটা যোগ করব। এইখানে কি হবে, এইখানে প্ল্যানেট যতগুলো আছে প্রত্যেকটা জায়গায় 32 বসবে, যে ফর প্ল্যানেট ইন প্ল্যানেটস ততবার 32। তো আমরা দেখতেছি লিস্ট comprehensions combined with functions like min, max and sum can lead to impressive one-line solutions for problems that would otherwise require several lines of code. অর্থাৎ লিস্ট কম্প্রিহেনশনের সঙ্গে যদি আমি মিন, ম্যাক্স, সাম এগুলো ব্যবহার করি তাহলে অনেক সুন্দর সুন্দর এক লাইনের কোড লেখা যায় পাইথনে, যেটা নইলে হয়তো কয়েক লাইন লেখা লাগতো। ফর এক্সাম্পল, কম্পেয়ার দ্য ফলোইং টু সেলস অফ কোড দ্যাট ডু দ্য সেম থিং, অর্থাৎ এই কাজটা এবং এইটা একই কাজ করে। তো এটা কি করে, কাউন্ট নেগেটিভস, রিটার্ন দ্য নাম্বার অফ নেগেটিভ নাম্বারস ইন দ্য গিভেন লিস্ট, যে এখানে কয়টা এই নামস একটা লিস্ট, এখানে কয়টা নেগেটিভ নাম্বার আছে, যে আমি যদি এটাকে এভাবে কল করি তাহলে সে এখানে 2টা নেগেটিভ নাম্বার আছে 2 রিটার্ন করবে। ফর নাম ইন নামস ইফ নাম লেস দেন 0 n নেগেটিভ ইজ n নেগেটিভ প্লাস 1। তো এটাকেই আমরা যদি লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করে করি আমরা দেখব যে এখানে একটা লিস্ট তৈরি করে ফেলছি, যে লিস্টটা কি জিনিস, ফর নাম ইন নামস ইফ নাম লেস দেন 0 সেটা তাহলে আসতেছে অর্থাৎ নেগেটিভ নাম্বার, এবং এটার লেন্থ যত তত হচ্ছে আমার ততটা নেগেটিভ আছে। যদিও দুইটা কোড একই কাজ করতেছে এবং দুইটা রান টাইম একই, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ওদের এক্সাম্পলটা আমার খুব বেশি পছন্দ হয় না এই কারণে যে ওদের যেই এইটা তো তার এক্সট্রা কোনো মেমোরি ব্যবহার করতেছে না, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা আরেকটা লিস্ট ব্যবহার করতেছে, অর্থাৎ এইটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ON, এটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, সুতরাং এই কোডটা বাজে কোড। তো যাই হোক, ওরা বলছে মাচ বেটার, দেখতে সুন্দর, ওরা ধরে নিছে যেহেতু সবাই নতুন। তো তোমরা যারা টাইম কমপ্লেক্সিটি বুঝতে পারতেছো না তাদের চিন্তার কিছু নাই, এটা আপাতত না বুঝলেও চলবে, আর বুঝলে তো ভালো। দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, না তোমাদের কোনো প্রশ্ন নাই। তো well, if we all care about minimizing the length of our code, then the third solution is still better. Count negative, sum num less than 0 for num in nums. তো এখানে কি করতেছে, এটা হচ্ছে নাম লেস দেন 0, এটা তো একটা কন্ডিশন, এটা হয় ট্রু অথবা ফলস হবে। তাহলে প্রত্যেকটা সংখ্যার জন্য যেসব যেসব সংখ্যাগুলো হচ্ছে নেগেটিভ সেগুলো চলে আসবে ট্রু, তাই না? যদি এটা লেস দেন 0 হয় তার মানে সেটা ট্রু, আর অন্যগুলো হচ্ছে ফলস। পরে যখন আমি সাম কল করব এই ট্রু গুলা 1 হিসাবে গণ্য হবে এবং এটা এক হবে আর কি। তো এখন আমরা কোডিং চ্যালেঞ্জে যাব। এখানে একটু 2 লাইন কথা বলে নিছে ওরা। which of these solution is the best is entirely subjective. Solving a problem with less code is always nice, but it's worth keeping in mind the following lines from the Zen of Python. Zen of Python কি, এটা চাইলে তোমরা লিংকে গিয়ে দেখতে পারো। তার মধ্যে 2টা লাইন আছে, একটা হচ্ছে রিডেবিলিটি কাউন্টস, মানে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রোগ্রামটা রিডেবল হচ্ছে, আর এক্সপ্লিসিট ইজ বেটার দেন ইমপ্লিসিট, যে ভিতরে ভিতরে কি কাজ হচ্ছে সেটা না করে আমরা যদি কোডটা এমন ভাবে লিখি যেটা দেখলেই বোঝা যাচ্ছে কি কি হচ্ছে, সেটা আরো ভালো।
এক্সপ্লিসিট যাতে হয় আর কি কোডটা। তো আমরা এক্সারসাইজে চলে যাই এবং এক্সারসাইজ গুলা করতে আশা করি বেশি সময় লাগবে না, অল্প কয়েকটা এক্সারসাইজ আছে। তো প্রথমেই আমি এটা দিলাম সেশন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। এটা আসলে যারা আমরা একটু মেশিন লার্নিং শিখতে চাচ্ছি, আমাদের জন্য এটা খুবই বিরক্তিকর যারা পাইথনের এই জিনিসগুলা দিয়ে প্রথম সপ্তাহটা কাটাচ্ছে। Have you ever felt debugging involved a bit of luck? The following program has a bug. Try to identify the bug and fix it. এই প্রোগ্রামে একটা বাগ আছে, সেটা আইডেন্টিফাই করতে হবে এবং ফিক্স করতে হবে। Return whether the given list of numbers is lucky. A lucky list contains at least one number divisible by 7. For num in nums, if number not 7 is 0, মানে এটা যদি ডিভিজিবল হয় তাহলে রিটার্ন ট্রু, নাহলে এলস রিটার্ন ফলস। তো এইটার মধ্যে বলছে একটা বাগ আছে, বাগটা আমার এখানে ঠিক করতে হবে। তো এই এলসটা আসলে এখানে হবে না, কারণ কি? ধরো প্রথম নাম্বারটা 7 দিয়ে বিভাজ্য না, তখন তো এলসে চলে আসবে, রিটার্ন ফলস হয়ে যাবে, ফাংশন থেকে বের হয়ে যাবে। আমি তো এখনই ফাংশন থেকে বের হইতে চাই না, আমি চাই যে ফরের সবগুলা কাজ হবে, হওয়ার পরে আমি বের হব। তো এখানেও লেখা যায় এটা, এখানে লিখলে হবে কারেক্ট। আর আরো ভালো হচ্ছে এলসও দরকার নাই, এটাও কারেক্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে বাগ। Look at the Python expression below. What do you think you will get when we run it? 1 2 3 4, এটা তো একটা লিস্ট, এটা গ্রেটার দেন 2 কিনা? এটা আসলে আমি জানি না। তো এটা কি ইমপ্লিসিটলি লেন্থ হিসাব করবে? আমি যদি গ্রেটার দেন ইকুয়াল টু করি, করতে পারে, সেই ক্ষেত্রে এটা বলবে ট্রু। না, গ্রেটার দেন ইজ নট সাপোর্টেড বিটুইন দ্য ইনস্ট্যান্সেস অফ লিস্ট অ্যান্ড ইন্ট, কারণ এটা তো আসলে একটা লিস্ট এবং এটা হচ্ছে ইন্টিজার, সুতরাং এখানে এই গ্রেটার দেন স্মলার দেন মানে মোট কথা এগুলো কম্পেয়ার করা যাবে না। এখন দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, R and Python have some libraries like NumPy and Pandas. Compare each element of the list to 2. Do an element-wise comparison and give us a list of booleans like false, false, true, true. Implement a function that reproduces this behavior, returning a list of booleans corresponding to whether the corresponding element is greater than n. Elements greater than, এটা হচ্ছে L হচ্ছে লিস্ট আর থ্রেশ মানে থ্রেশহোল্ড একটা সংখ্যা। যেমন আমি যদি 1 2 3 4 আর 2 বলি, তাহলে যেটা বড় অর্থাৎ 3 এবং 4 এর ক্ষেত্রে ট্রু আসবে নইলে ফলস আসবে। তাহলে সেটা আমার কি করতে হবে? রিটার্ন করতে হবে, তাই তো। রিটার্ন টু না, এটা হবে থ্রেশহোল্ড, তাই না? মানে প্রত্যেকটা এই লিস্টের প্রত্যেকটা আইটেমের জন্য আইটেমটা যদি এই থ্রেশহোল্ডের চেয়ে বড় হয় তাহলে আসবে ট্রু, আর নইলে আসবে ফলস। এরকম একটা লিস্ট চলে আসবে, এটা কারেক্ট। এইভাবেও করা যায়, চাইলে কেউ একটা রেজাল্ট লিখে এটা যদি অ্যাপেন্ড করতে চায় একটা একটা করে, অথবা আমরা যেভাবে করলাম এভাবে করা যায়। Complete the body of the function below according to its docstring. Menu is boring. Meals. Given a list of meals served over some period of time, return true if the same meal has been served 2 days in a row and false otherwise. অর্থাৎ যদি আমার লিস্টে পরপর 2টা আইটেম থাকে যেটা হচ্ছে কি সেম, তাহলে আমি বলবো ট্রু, তার মানে এটা একটা বোরিং মিল। আর যদি পরপর 2 দিন একই আইটেম না থাকে তাহলে না। তাহলে সেটা আমরা কি করতে পারি? ফর আই, আচ্ছা যেভাবে করতে পারি আমরা চাইলে, আমি এন হচ্ছে আমি মিলস কয়টা আছে
I হচ্ছে 0 while I less than n minus 1 if else I সমান else I plus 1 তাহলে return true, আর যদি এরকম কিছু না পাই return false। তো এটা রান হচ্ছে, এটা টাইম লিমিট এক্সিড হয়ে যাবে, কারণ হচ্ছে কি আমার তো আই এর মানটা বাড়াতে হবে। কারেক্ট, হ্যাঁ। আর ওরা যেটা করছে ওরা ফর আই হোয়াইল এর বদলে রেঞ্জ করছে, কিন্তু রেঞ্জ লেন মিলস -1 তারপর মিলস আইটা যদি আই প্লাস 1 মানে হোয়াইল লুপ ব্যবহার না করে ফর লুপ ব্যবহার করছে, সমস্যা নাই। 4 number, next to the blackjack table, the Python challenge casino has a slot machine. You can get a result from the slot machine by calling Python slot machine. The number returns is your winnings in dollars. Usually it returns 0, but sometimes you will get lucky and get a big payday. Try running it below. এটা Python slot machine। আরেকবার রান করি। সাধারণত 0ই আসতেছে, কিন্তু মাঝে মধ্যে বেশি আসবে আর কি। By the way, did we mention that each play cost $1? Don't worry, we'll send you the bill later. So, on average, how much money you can expect to gain or lose every time you play the machine? The casino keeps it a secret, but you can estimate the average value of each pool using a technique called Monte Carlo method. To estimate the average outcome, we simulate the scenario many times and return the average result. Complete the following function to calculate the average value per play of the slot machine. n runs, এতবার চালাতে হবে এবং চালায় এভারেজটা বের করতে হবে, তাই তো? Run the slot machine n run times and return the average net profit per run. Example calls হচ্ছে, note that the return value is non-deterministic, যে -1 আবার 0.5। তো আমার যেটা খেয়াল রাখতে হবে যে each play cost $1, তাহলে আমি ফাংশনটা হচ্ছে কি প্লেস স্লট মেশিন, তাই তো? তাইলে আমার n runs, তাহলে আর্নিংস কি হবে আমার? ERNI আর্নিংস হচ্ছে কত? আমি বলতে পারি যে সাম অফ n ফর আন্ডারস্কোর ইন রেঞ্জ, মানে আমি কোনো ভেরিয়েবল ব্যবহার করতে চাই না। আমি n এতবার আমি চালাচ্ছি এবং প্রতিবার আমি কি করব? এই ফাংশনটা কি জানি, প্লে স্লট মেশিন। এটা ভেরিয়েবলে কি আমি রাখতে পারবো এইভাবে? আমি যদি এখানে একটা এক্সট্রা সেল, আমি এক্সপেরিমেন্ট করে দেখতে চাই যে আমার যদি এই লাইতে থাকে 1 2 3 এবং না, এখানে তো এটার সাথে এটা তো এক হইল না। রান করলে বুঝবো না, ইনভ্যালিড সিনট্যাক্স।
যে শুধু প্লেস স্লট মেশিন লিখলেই তো হবে। কারণ এইখানে যদি আমি এটা লিখি, দশ, যেখানে ফর আন্ডারস্কোর ইন রেঞ্জ এতবার এখানে এটা কল হচ্ছে, কল হয়ে এটার সাথে একটা রিটার্ন করতেছে নাম্বার, সেটা আমার যোগ হয়ে গেল। প্লাস এখন আরেকটা কি জিনিস যোগ হবে, প্রতি, এটা হচ্ছে আমি ইনকাম করলাম মাইনাস প্রতিবার হচ্ছে n রানস ইনটু 1, কারণ প্রতিবার খেলায় তো $1 লাগে। হ্যাঁ, তাহলে আমার এভারেজ আর্নিংস কত? এবং আমি ধরে নিচ্ছি n রানসটা 0 না, তাইলে আবার কাজ হবে না। When you think you know the expected value per spin, run the code below to view the solution and get credit for answering the question. এখন আমরা সলিউশনটা দেখতে পারি। ও, আমার তো এটা ইয়ে করতে হবে, এই ফাংশনটা কল করতে হবে। এখানে আমি হয়তো একে 10,000 বার কল করি, 1 2 3 100 1000 বার কল করে দেখি যে কত হয়। -269.124 10,000 বার করি। তো এটার the exact expected value of one pull of the slot machine is 0.025, a little more than 2 cents. আবার আমাদের এখানে কিন্তু অনেক সময় লসও আসতেছে, তাই না? See, not every game in the Python challenge casino is rigged against the player. তো আমাদের কাজ শেষ। কারণ এখানে আমরা যে যত বেশি রান করব দেখবো যে আসলে কি হচ্ছে। এই যে 0.022 মানে 0.25 এর কাছাকাছি আসতেছে। আমি যদি এটাকে 50 করে দিই, আরো আমি যদি আরেকটা বাড়াই, একটু চলতে বেশি সময় লাগবে। তো এইটার এরকম 0.025 0.0225, তো এরকমই আসবে আর কি। আমি যত বেশি সংখ্যক বার ট্রাই করব, এক্সপেক্টেড ভ্যালুটা এটার তত কাছাকাছি আসবে। তো এই ছিল আজকের 2টা এক্সারসাইজ। এটা সেভ করে রাখি এবং তোমাদের দেখি আর কোনো কারোর প্রশ্ন আছে কিনা। না, কারোর আর তেমন কোনো প্রশ্ন নাই। তো আমার সাথে যারা ছিলা এতক্ষণ সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা ইউটিউবেও থাকবে এবং আমার মনে হয় না এরপর ওরা আর খুব বেশি কিছু পাইথন শেখাবে। ওরা অনেক দূরই পাইথন শিখাই ফেলছে, সম্ভবত আর 1-2টা ক্লাস থাকতে পারে, কারণ আজকে ছিল ডে 5, তার মানে ডে 7 পর্যন্ত যদি ওরা পাইথন দেখায় তো ভালো। আর নইলে ওরা ইন্ট্রোডাক্টরি লেভেলের মেশিন লার্নিং শুরু করে দিবে, তাহলে সেই সময় আমি নিজেও শিখবো, আবার নিজের শেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিষয়গুলা ব্যাখ্যা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা।